নমস্কার, আমি ইন্দ্রনীল রায় হাজির হয়েছি আপনাদের সামনে আমার ফেসবুক চ্যানেল ইন্দ্রনীল রায় নিয়ে। বর্তমান পৃথিবীতে আমরা প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছি। এখন যেটা চলছে সেটা আংশিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আভাস আমরা দেখছি, কিন্তু যদি ঈশ্বর না করুন, যদি এটা একদম খারাপ দিকে যায়, তাহলে পরে কিন্তু এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই পুরোপুরি চলে যাবে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এটা না হয়। এখন নরেন্দ্র মোদী কি আয়াতুল্লাহ খামেনির এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে যুক্ত ছিল? বা শেষমেশ কি একজন দাঁতের ডাক্তারের হাতেই আয়াতুল্লাহ খামেনির হত্যা হলো? বা আগামী দিনগুলোতে ভারতবর্ষ কি আবার রাশিয়ার থেকেই তার তেল কেনা শুরু করবে? এইসব বিষয়গুলোর উপরে আমি অবশ্যই চোখ রাখবো, অবশ্যই নজর রাখবো এবং আলোচনা করব আমার বর্তমান ভিডিওটাতে। একটা গুজব আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক গুপ্তচর বা আন্তর্জাতিক সিক্রেট সার্ভিসের ক্ষেত্রে একটা খুব গত কয়েকদিন ধরে চলেছে, গত 6 দিন ধরে চলেছে আয়াতুল্লাহ খামেনির হত্যা এবং তার ক্যাবিনেট মিনিস্ট্রির যে টপ যে সিকিউরিটি পার্সন ছিল, বা ইরানের ডিফেন্স মিনিস্ট্রির যে একদম টপ অফিসাররা, তাদের হত্যার পেছনে কে দায়ী, কারণ এই সমস্ত মানুষ একদম গুরুত্বপূর্ণ, যারা একটা রাষ্ট্র ব্যবস্থার একদম গুরুত্বপূর্ণ যারা মানুষ, তাদেরকে সবসময় খুব সন্তর্পণে, খুব গোপনে তাদেরকে রাখা হয়। তা সাধারণ মানুষের মধ্যে, সারা বিশ্বের সাধারণ মানুষের মধ্যে এটাই একটা চূড়ান্ত কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে এই সব মানুষগুলোর এই হোয়ার অ্যাবাউট সম্বন্ধে বা এদের এই থাকা সম্বন্ধে এই ইনফরমেশনটা ইসরায়েল সরকারের কাছে গেল কিভাবে, বা আমেরিকান সরকারের কাছে গেল কিভাবে, এরা এই ইনফরমেশনগুলো পেলেন কিভাবে। এগুলো তো জেনারেলি পাওয়ার কথা নয়, কারণ এগুলো একদম টপ সিক্রেট হিসাবে মেনটেন করা হয়। এখন পর্যন্ত খবর অনুযায়ী যেটা বলা হয় সেটা হচ্ছে যে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা মোসাদ, তাদের একজন কমান্ডার যার নাম ইসমাইল কানি, এবং এখন এই ইসমাইল কানি নামটা ওনার সঠিক নাম কিনা সেটাও কিন্তু নিশ্চিত নয়। অফিসিয়ালি যে নামটুকু জানা যায় সেটা হচ্ছে ইসমাইল কানি। এনাকে গুপ্তচর হিসাবে ইরানের সিক্রেট সার্ভিসের মধ্যে মোসাদ ঢুকিয়ে দিয়েছিল, অন্তর্ভুক্ত করেছিল। এই ইসমাইল কানি একজন কমান্ডারের পোস্টে ছিলেন এবং উনি একজন কমান্ডার হিসাবে ইরানের যে ন্যাশনাল গার্ড বা ইরানের যে রাষ্ট্রীয় যে সিকিউরিটি সার্ভিসটা ছিল, রেভলিউশনারি গার্ডস, তার একজন কমান্ডার হিসাবে উনি কাজ করতেন বা চাকরি করতেন। সূত্র মারফত এটা জানা গিয়েছে যে ইসমাইল কানি এই চাকরি করার সময় দীর্ঘকালীন বছরের পর বছর আয়াতুল্লাহ খামেনি এবং তার সিক্রেট সার্ভিস এবং তার একদম টপ মোস্ট মিনিস্টেরিয়াল লেভেল সম্বন্ধে সমস্ত ইনফরমেশন ইসরায়েল এবং আমেরিকার কাছে দিতে থাকেন। এই ইসমাইল কানি আসলে একাধারে মোসাদের গুপ্তচর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক যে গুপ্তচর সংস্থা সিআইএ, তারও একজন সদস্য বলে জানা গিয়েছে। এবং অবাক ব্যাপার যে সূত্র মারফত যে আরও যে ইন্টারেস্টিং খবরটা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির ওপরে অ্যাটাকটা হওয়ার ঠিক কিছুক্ষণ আগে অবধি ওই ইসমাইল কানি কিন্তু ওই আয়াতুল্লাহ খামেনির বাড়িতেই ছিলেন, এবং অ্যাটাকটা হওয়ার কিছুক্ষণ আগে উনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপরেই এই অ্যাটাকটা হয় এবং এই হত্যালীলা চলে। যেটা জানা যায় সেটা হচ্ছে যে একজন গুপ্তচরকে ইসরায়েলের তরফ থেকে দাঁতের চিকিৎসক বা দন্ত চিকিৎসক বা ডেন্টিস্টের ট্রেনিং দিয়ে ওই আয়াতুল্লাহ খামেনির একদম যে পার্সোনাল যে সিকিউরিটি লেভেলটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং এই গুপ্তচর ব্যক্তি, যিনি একজন দাঁতের ডাক্তার হয়ে ঢুকেছিলেন, তিনি তার কর্মক্ষমতার জোরে আয়াতুল্লাহ খামেনি এবং তার মন্ত্রিসভার এবং আয়াতুল্লাহ খামেনির পরিবারের এত বিশ্বাসভাজন হয়ে গিয়েছিলেন যে আয়াতুল্লাহ খামেনি পরবর্তীকালে তার সমস্ত রকম ব্যাপারে ওনাকে ডাকতেন। এবং শুধু আয়াতুল্লাহ খামেনি নন, তার মন্ত্রিসভা এবং তার পরিবারবর্গের দাঁতের চিকিৎসার জন্য কিন্তু এই এই দাঁতের ডাক্তারেরই ডাক পড়ত। সূত্র মারফত এটাও জানা যায় যে এই গুপ্তচরই ওই দাঁতের চিকিৎসা চলাকালীন আয়াতুল্লাহ খামেনি এবং তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ যে মন্ত্রী পরিষদ এবং মিনিস্টার, যারা সিআইএ এবং ইসরায়েলের হিট লিস্টে ছিলেন, তাদের মুখের ভেতরে, তাদের দাঁতের ভেতরে একরকম ট্র্যাকিং চিপ ইমপ্ল্যান্ট করে দিয়েছিলেন গোপনে,
যেই ট্র্যাকিং চিপটা থাকাকালীন এই মানুষগুলো কোথায় কোথায় যাচ্ছেন, কখন কোথায় থাকছেন, কি না কি কোথায় তাদের অবস্থান, কোথায় থাকছেন, কি করছেন, কখন, এই সমস্ত গতিবিধিগুলো কয়েক বছর ধরে ইসরায়েল এবং আমেরিকার হাতে ছিল। তারা এগুলোকে ট্র্যাক করছিল, এগুলো তাদের হাতে আসছিল। এছাড়া যেটা জানা যায়, ইরানের রাজধানী তেহরানের সারা তেহরান শহর জুড়ে যত ট্রাফিক সিগন্যাল আছে সেগুলোকে মেনটেন করার জন্য ইরানের রাষ্ট্র ব্যবস্থায় যে সফটওয়্যারটা ইউজ করা হয়, সেই সফটওয়্যার এবং সেই হার্ডওয়্যারটাকে পর্যন্ত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ বা ইসরায়েলের রাষ্ট্রীয় যে ইনফরমেশন টেকনোলজি যেটা আছে, তাদের যে সাইবার সেল যেটা আছে, রাষ্ট্রীয় সাইবার সেল, তারা ওই পুরো ট্রাফিক সিগন্যালের ওই কন্ট্রোলিং সিস্টেমটাকে হ্যাক করে ফেলেছিল। এর মাধ্যমেও ইরানের মন্ত্রিসভা এবং ইরানের এই সমস্ত যে টার্গেট পিপল যারা রয়েছেন, এরা ছাড়াও ইরানের সামরিক শক্তি এবং ইরানের পুলিশি ব্যবস্থা, এদের সবার গতিবিধি সারা বছরের পর বছর ধরে এদের নারী নক্ষত্র গতিবিধি সমস্ত কিন্তু ইসরায়েল তার গুপ্তচর সংস্থা মোসাদ এবং আমেরিকার সিআইএর কাছে দিনে রাতে এসেছে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তাদের কাছে এসেছে এবং তার একদম ডিটেলস ইনফরমেশন তাদের কাছে ছিল। এছাড়া ইসরায়েল সূত্র মারফত যেটা জানা গিয়েছে, ইরানের যে রাষ্ট্রীয় গণমাধ্যম বাদেসাবা সেটাকে পর্যন্ত হ্যাক করে ফেলেছিল। তা এইভাবে ইসরায়েলের মোসাদ এবং ইসরায়েলের যে রাষ্ট্রীয় সাইবার সেল, এরা ইরানের সমস্ত সিস্টেমটাকে, ইরান দেশটার নিরাপত্তা রক্ষার সিস্টেমটাকে এমনভাবে মানে খোকলা করে দিয়েছিল, যার ফলে আয়াতুল্লাহ খামেনির হত্যার ছক এবং আয়াতুল্লাহ খামেনি এবং তার মন্ত্রী পরিষদদের হত্যার ছক করতে ইসরায়েল আমেরিকাকে মানে খুব সহজ হয়ে গিয়েছিল তাদের কাছে। তারপরের কাণ্ড তো আমরা সবাই জানি। এবার দ্বিতীয় যে বিষয়টা আমি উত্থাপন করব এখানে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের যে বিজেপি বিরোধী যে শক্তিগুলো, কংগ্রেস পার্টি এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল, তারা খোমেনির হত্যার পর থেকেই একটা অভিযোগ তুলে চলেছেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যে ইসরায়েল যে ভ্রমণ, তাতে করে নাকি মোদী নাকি বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েল আক্রমণের জন্য, এই ইরান আক্রমণের জন্য উস্কানি দিয়ে এসেছেন, বা ইরান আক্রমণের পেছনে মোদীর উস্কানি নাকি অনেকাংশে কাজ করেছে। যদিও ইসরায়েলের যে বিদেশমন্ত্রী যিনি আছেন, তিনি এটাকে পুরোপুরি অস্বীকার করেছেন। রিউভেন আজার, ইসরায়েলের বিদেশমন্ত্রী, তিনি সেটাকে পুরোপুরি অস্বীকার করেছেন। এই অভিযোগকে বলে দিয়েছেন যে মোদীর ইসরায়েল ভ্রমণটা একেবারেই কাকতালীয় ছিল ওই সময়, কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এর আগে দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে আয়াতুল্লাহ খামেনির হত্যার ছক কষেছিল এবং তার জন্য তারা তৈরি ছিল উপযুক্ত সময় বা উপযুক্ত সুযোগের জন্য। সেই সুযোগটা কাকতালীয়ভাবে মোদীর ইসরায়েল থেকে চলে আসার পরে বা ইসরায়েল ত্যাগ করার পরে কাকতালীয়ভাবে ঠিক ওই সময়ই সুযোগটা চলে আসে এবং ইসরায়েল এবং আমেরিকা কোনো দেরি না করে সুযোগের সদ্ব্যবহার করে। স্বাভাবিক, কারণ বহুদিন ধরে যে কাজটা করার জন্য তারা মুখিয়ে রয়েছেন, যে কাজটার সমস্ত প্রস্তুতিগুলো নিয়ে তারা তৈরি ছিলেন, সেই কাজটা করার যখন সময় চলে এসেছে তখন তারা তার সদ্ব্যবহার করবেনই। আর তার পরবর্তী অধ্যায়টাও আমরা জানি। তাই এটা বলার এখানে যে নরেন্দ্র মোদীর কিন্তু এই ইরানে আক্রমণ, ইসরায়েল বা আমেরিকার ইরান আগ্রাসনের পেছনে কোনো ভূমিকা নেই, বা যেটা বিরোধী পক্ষ বা বাংলাদেশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা রটানো হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু কোনো একেবারে ভিত্তিহীন। এইবার তৃতীয় যে বিষয়টা আমি উত্থাপন করব সেটা হচ্ছে গত 5 দিন ধরে এই কংগ্রেস থেকে শুরু করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত যে বিরোধী পক্ষ, তারা মোদী সরকারের কট্টর সমালোচনা করে চলেছেন এই বিষয়টায়, যে কেন তারা 5 দিন ধরে ইরানের ওপর যে এই সন্ত্রাস চলছে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে, তার সম্পর্কে একেবারে নীরব, কোনো কথা বলছেন না। দেখুন, বৈদেশিক নীতি চালানোটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। বৈদেশিক নীতি চালাতে গেলে মোদ্দা কথা যেটা মাথায় রাখতে হয়, যে দুতরফেই
যে বৈদেশিক নীতি আমি করতে যাচ্ছি, দেশ করতে যাচ্ছে, দেশের সরকারকে এমন একটা মধ্যপন্থা অবলম্বন করে চলতে হয় যাতে দিনের শেষে ওই বৈদেশিক নীতির ফল অনুযায়ী আমার দেশ বা আমাদের দেশের বৈদেশিক দপ্তর, বৈদেশিক মুদ্রার লেনদেন, আমাদের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার সাথে জড়িত আমাদের যে অন্তর্বর্তী বাজার এবং আন্তর্জাতিক বাজার, সেটা একটা স্থিতিশীল জায়গায় থাকে। এই পয়েন্টগুলোতে আমরা যদি তাকিয়ে দেখি, আমরা যদি ফার্দার অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের সাথে গত 10 বছরে কিন্তু ইরানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল রাজনৈতিকভাবে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। রাহুল গান্ধী যেটা বারবার করে দেখাচ্ছেন যে ইরান ভারতের পুরনো বন্ধু, প্রাচীন একটা বন্ধু, রাজনৈতিক সঙ্গী, তা সত্ত্বেও ইরানের ওপর এই অত্যাচারের বিরোধিতা ভারতবর্ষ করল না। কিন্তু এই কথাটা কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে খাটে না। বর্তমান পরিপ্রেক্ষিতে এই কথাটার কোনো ভ্যালিডিটি সেই অর্থে নেই। কারণ গত 10 বছরের আমরা পরিসংখ্যান যদি দেখি, তাহলে দেখতে পাবো যে ইরানের সাথে ভারতবর্ষের ব্যবসা কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছিল এই ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপরে ক্রমাগত চাপিয়ে চলা শুল্ক নীতির জাতাকলে পড়ে। এছাড়া ইরানের সাথে ভারতবর্ষের যে তৈল আমদানির যে ব্যাপারটা ছিল, 2018 সালে ভারত কিন্তু সেটা বন্ধ করে দেয় আমেরিকার এই শুল্ক নীতির বশবর্তী হয়ে। এবং ইরানের সাথে ভারতবর্ষের যে মূল যে বৈদেশিক বাণিজ্যটা চলতো, সেটা ছিল চাবাহার বন্দরের মাধ্যমে, ইরানের বিখ্যাত চাবাহার আন্তর্জাতিক বন্দরের মাধ্যমে। ভুলে গেলে চলবে না, ভারতবর্ষের সরকার যদি এতই স্বার্থপর হতো, তাহলে ইরানের চাবাহারের মতো এরকম একটা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বন্দরের ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার, অবকাঠামো এবং পরিকাঠামোকে কিন্তু ভারত সরকারই সিংহভাগ অর্থ ঢেলে সাজিয়ে দিয়েছিল। মোদ্দা কথা, ইরানের যে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বন্দর চাবাহার, তার নির্মাণের পেছনে কিন্তু ভারত সরকার বা মোদী সরকার পুরোপুরি দায়ী। ভারত সরকারই চাবাহার বন্দরটাকে পুরোপুরি নির্মাণ করে দেয়। এর পেছনে ভারতের বাণিজ্যিক স্বার্থ যেমন ছিল, তেমন ইরানের বাণিজ্যিক স্বার্থ বহুলাংশে সিদ্ধি হয়েছে। এবং কারণ এই চাবাহার বন্দরের মাধ্যমে ইরান সরকার শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিদেশি অন্যান্য সমস্ত দেশের সাথে বহুল পরিমাণে ব্যবসা করে এসছে এতগুলো বছর। তাই ভারত সরকার যদি এতই স্বার্থপর হতো, তাহলে পরে এইভাবে তার নিজের দেশের অর্থ অন্য একটা দেশে গিয়ে ঢালতো না। এখান থেকে প্রমাণ হচ্ছে যে ভারত সরকার ভারতের বৈদেশিক নীতি ইরানের ক্ষেত্রে কতটা ট্রান্সপারেন্সি মেনটেন করে এসছে এতগুলো বছর। এখন আমি যে বললাম যে বৈদেশিক নীতির ক্ষেত্রে একটা তাৎক্ষণিক কোনো প্রক্রিয়া দেওয়ার আগে পিছে ভাবতে হয়, ডান দিক বাদিক ভাবতে হয় যে এটার ফল কিভাবে পড়ছে, বিশেষ করে আমার নিজের দেশের ক্ষেত্রে, এবং আমি যেই দেশটার যে তাৎক্ষণিক প্রক্রিয়াটা দিতে চলেছি যেই দেশের প্রতি, সেই দেশের বিরুদ্ধে যেসব দেশগুলো দাঁড়িয়ে আছে তারা এটাকে কিভাবে গ্রহণ করবে তারও একটা ব্যাপার থাকে। দেখুন, ইরানে বর্তমানে যে ভারতীয়রা বসবাস করে তারা কিন্তু কয়েক লক্ষ। কিন্তু আপনি যদি দেখেন, ইরান যাদের ওপরে আমেরিকার যে সমস্ত বন্ধু ইসলামিক রাষ্ট্র, যেমন ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, কুয়েত এবং বাহারিন, এদের উপরে যেভাবে মুহুর্মুহু গোলাবর্ষণ করে চলেছে, আক্রমণ করে চলেছে, এই সমস্ত মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার ইসলামিক দেশগুলোতে কিন্তু যে প্রায় 1 কোটির কাছাকাছি ভারতবাসী থাকে। এখন এই দেশগুলোর বিরুদ্ধে যদি ভারতবর্ষ কোনো বিরুদ্ধে গিয়ে ইরানের হয়ে বা মোদী সরকার যদি কোনো কমেন্ট করতেন বা কোনো সহানুভূতিশীলক মন্তব্য করতেন, তাহলে প্রথমেই সেটা আমেরিকা এবং ইসরায়েলকে মনক্ষুণ্ণ করা হতো, মনক্ষুণ্ণের কারণ হতো। এবং সেই কারণবশত এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর এবং পশ্চিম এশিয়ার দেশে যে এই 1 কোটির মতো কাছাকাছি যে ভারতবাসীরা বাস করছে, তাদের জীবনের ঝুঁকির ক্ষেত্রেও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে থাকতো এই মানুষগুলোর। এবং কারণ তাদের এই ইরানের প্রতি ভারত সরকারের এই সহানুভূতিশীলক মন্তব্য কিন্তু এইসব দেশগুলো, এইসব ইসলামিক দেশগুলো ক্ষতিগ্রস্ত, যারা ইরানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরকারেরও মনক্ষুণ্ণের একটা কারণ হতো। তাই ভারত সরকার গত 5 দিনে মোদী সরকার সূত্র মারফত যেটা জানা যায় যে এই সমস্ত দেশগুলো, আরব আমিরশাহী, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার এবং বাহারিন এর এই সরকারের সাথে, বিদেশ মন্ত্রকের সাথে সমানে সংযোগ স্থাপন করে গিয়েছেন এবং এদের এই আপৎকালীন পরিস্থিতিতে এদের পাশে থাকার এবং পরবর্তী সহযোগিতা করার বার্তা দিয়ে গিয়েছেন, কোনো দুশ্চিন্তা করতে না করেছেন। এছাড়াও আরেকটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে বাণিজ্য ক্ষেত্র।
বর্তমানে চীনের প্রতি চীন যেভাবে ভারতের সাথে এই জিও পলিটিক্স বা ভূ রাজনৈতিক পরিকাঠামোতে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে হাত মিলিয়ে চীন ভারতবর্ষের সাথে যে শত্রুতা একটা বাতাবরণ তৈরি করেছে, সেখানে চীনের ওপরে বৈদেশিক নীতি বা বৈদেশিক বাণিজ্যের উপরে বর্তমান ভারত সরকার খুব একটা নির্ভর করতে চায় না। যে কারণে খুব সম্প্রতি আমেরিকান সরকারের থেকে প্যাক্স সিলিকা নামে যে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করা হয়েছে, যার অন্তর্ভুক্তির ফলে ভারত সরকারের চীনের ওপরে অনেক ক্ষেত্রে বৈদেশিক নীতির একটা সিংহভাগ ক্ষেত্রে কোনো রকম নির্ভর করতে হবে না, তার নির্ভরশীলতা থাকবে না। ভারত এবার মুক্তভাবে চীনকে এড়িয়েই ব্যবসাটা করতে পারবে, সেই রাস্তাটা কিন্তু খুলে গিয়েছে। তাই মোদী সরকার তো এতটা মতিভ্রম তার ঘটেনি যে আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলে, যেখানে আমেরিকা ভারত সরকারকে প্যাক্সিলিকার মতো এরকম একটা বাণিজ্য নীতির অন্তর্ভুক্ত করেছে, সেখানে মোদির আমেরিকার বিরোধিতা করে বা আমেরিকার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে তাদেরকে মনক্ষুণ্ণর কারণ হবেন বা তাদেরকে চটাবেন, এটা করা বৈদেশিক নীতির ক্ষেত্রে এবং ভারতবর্ষের অন্তর্বর্তী অর্থনীতির ক্ষেত্রেও প্রচুর ক্ষতিকারক হতো। এই সব কারণগুলোকে একত্রিত করেই ভারত সরকার কিন্তু গত 5 দিন নীরব ছিলেন। কিন্তু গতকাল 5ই মার্চ বিক্রম মিশ্রি, আমাদের বৈদেশিক উপদেষ্টা, দিল্লির ইরান দূতাবাসে গিয়ে সেখানে তাদের যে রেকর্ড বুক, সেখানে খোমেনির যে ডেথ কন্ডোলেন্স মেসেজে তার মেসেজ লিখে দিয়ে এসছেন। এবং সূত্র মারফত এও জানা যায় যে গতকাল আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ইরানের যে বিদেশমন্ত্রী, যিনি তার সাথে কথা বলে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু সম্বন্ধে তার শোক জ্ঞাপন করেছেন, শোক বার্তা দিয়েছেন। এর ফলে যেটা করা হলো সেটা খুব চতুরভাবে কিন্তু ভারত সরকারের বৈদেশিক মন্ত্রকের মাধ্যমে অক্ষশক্তি এবং মিত্রশক্তি এই দুতরফেই কিন্তু একটা ভারসাম্য বজায় রাখা হলো। এবং যতদূর জানা যায়, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জয়শঙ্করের সাথে কথা বলে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং দুতরফেই একটা খুব সম্প্রীতির বার্তা বিনিময় হয়েছে, যার মাধ্যমে একদিকে আমেরিকা ইসরায়েল এবং আরেকদিকে ইরানের সাথেও ভারতের বৈদেশিক মন্ত্রক একটা স্থিতিশীল অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এরকম একটা তীব্র সংকটের কালে। এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে ভারতের বিদেশ নীতি সমালোচনা করতে গেলে। দুম করে কোন রকম তাৎক্ষণিক প্রক্রিয়া বিদেশ নীতির ক্ষেত্রে দিতে নেই, তাতে করে, কারণ একটা বৈদেশিক ব্যাপারে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গেলে সবার আগে সেই দেশের বিদেশ মন্ত্রকের তার দেশের আভ্যন্তরীণ যে রাষ্ট্রীয় স্বার্থ এবং রাষ্ট্রীয় নীতি, ন্যাশনাল পলিসির যাতে রক্ষা করা যায়, রক্ষণাবেক্ষণের দিকটাও কিন্তু সবার আগে ভেবে তারপরে ডিসিশন নিতে হয় যে কোন পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের প্রতিক্রিয়া দেব বা কিভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সর্বশেষ বিষয়টা যেটা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে যে বর্তমানে এই ইরানের সাথে ভারতবর্ষের এই বৈদেশিক সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যাওয়ার ফলে এবং এই চলতে থাকা এই যুদ্ধের ফলে তেল আমদানির পরিমাণ, যেটা ভারতবর্ষে প্রচুর পরিমাণে লাগে প্রত্যেক দিন, সেটা এতটাই কমে গিয়েছে যার ফলে এখন আমাদের তৈল শোধনাগার আমরা দেখলাম গতকাল একটা বন্ধ হয়ে গেল ভারত মহাসাগরের উপকূলে, কারণ পরিশোধন করার মতো তেল তাদের কাছে আর নেই। তাই পরিশোধন কার্য তারা আপাতত স্থগিত রেখেছে। এখন ভারত সরকার নিরুপায় হয়ে আবার তাদের যিনি পুরনো বন্ধু রাশিয়া, সেই ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের কাছে শরণাপন্ন হয়েছেন তেলের ব্যাপারে। এবং রাশিয়া যেহেতু যুগ যুগান্তর ধরে ভারতবর্ষের সাথে একদম সঠিকভাবে একদম জোরালো বন্ধুত্ব তৈরি করে এসছেন বা বন্ধুত্ব বজায় রেখে চলেছেন, তাই পুতিন সাথে সাথেই মোদী সরকারকে তার আস্থা জানিয়েছেন যে আমরা তেল আমদানির জন্য তৈরি, আপনারা যখন বলবেন আমরা তেল পাঠিয়েও দেব। তাই সর্বশেষ খবর অনুযায়ী 95 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে ভারতবর্ষে রওনা দিয়ে দিয়েছে, জাহাজে করে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য,
কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু ভারতবর্ষ রাশিয়া থেকে দিনে 20 লক্ষ ব্যারেল করে তেল আসতো, আমদানি করতো, অপরিশোধিত তেল। সেইটা কিন্তু এই ট্রাম্পের এই তুগলকি মেজাজের, এই তুগলকি বিদেশ নীতি বা শুল্ক নীতির বশবর্তী হয়ে এই জাতাকলে পড়ে এই কয়েকদিনের মধ্যে কমতে কমতে প্রতিদিন দিন হিসাবে 10 লক্ষ ব্যারেল এসে দাঁড়িয়েছিল, যা দিয়ে ভারতবর্ষের অন্তর্বর্তীকালীন চাহিদা একেবারেই মিটছিল না। তবে এই 95 লক্ষ ব্যারেল আসাতে অনেকটা ফলত অনেকটা উপকার হবে। এবার দেখা যাক পরবর্তীকালে যুদ্ধের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেই দিকে আমাদের চোখ থাকবে, এবং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত সরকার কী নীতি গ্রহণ করে সেদিকেও আমাদের চোখ থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে পাশে থাকুন এবং আমার চ্যানেলটি ফলো করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইন্দ্রনীল রায়, আমার ফেসবুক চ্যানেল হাত বাড়ালেই বন্ধু।